ঢাকার মিরপুর বাজারের একটি গলিতে রোকেয়া বেগম প্রতিদিন তার ছোট্ট বাঁশের ঝুড়ি নিয়ে মিষ্টি ও পাকা ফলের গুড়ি বিক্রি করতেন। তার দুই মেয়ে, যারা তার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে বড় হয়েছিল, তারা ছিল তার জীবনের গর্ব। বড় মেয়ে ফারজানা খান বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একজন সেনা অফিসার এবং ছোট মেয়ে নুসরাত জাহান ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট। রোকেয়া বেগমের হৃদয় তার মেয়েদের সাফল্যে উদ্বেল হতো। তিনি বলতেন, আমার মেয়েরা যা করে তাতে আমার বুক গর্বে ভরে ওঠে। তিনি গর্বের সঙ্গে বলতেন, একজন দেশকে রক্ষা করে আরেকজন জেলাকে রক্ষা করে। তবুও জীবনের সাধারণ ছন্দে রোকেয়া বেগম বাজারে গুড়ি বিক্রি করতেন। তিনি কখনো তার মেয়েদের কথা কাউকে বলেননি। তার কাছে অর্থের অভাব ছিল না, কিন্তু তিনি বাজারের মানুষদের সঙ্গে এই সাধারণ জীবনযাপন পছন্দ করতেন। এই গল্প এক অসাধারণ সংগ্রাম ও ন্যায়ের কাহিনী। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব কিছু ঠিকঠাক চলছিল। একদিন দুপুরে আব্দুল হক নামে একজন ইন্সপেক্টর তার বুলেট মোটরসাইকেল নিয়ে এলেন। তিনি রাস্তায় বাইকটি থামিয়ে সোজা রোকেয়া বেগমের ঝুড়ির কাছে গিয়ে দাঁড়ালেন। আব্দুল ঝুড়ি থেকে একটি গুড়ি তুলে নিয়ে বললেন, কে এই পচা জিনিস বিক্রি করছে? রোকেয়া বেগম একটু সংকোচ করে বললেন, স্যার, গুড়ি মিষ্টি, আপনি কি চান? আব্দুল হক অহংকারের সাথে উত্তর দিলেন, হ্যাঁ হ্যাঁ, আমাকে 1 কিলো দাও। রোকেয়া বেগম কাঁপা হাতে গুড়ি তুলে একটি পলিথিন ব্যাগে ভরে তার হাতে দিলেন। আব্দুল প্যাকেটটি ধরে একটি গুড়ি বের করে মুখে দিয়ে খেতে লাগলেন। কিছুক্ষণ চিবিয়ে তিনি বললেন, তুমি কি বিক্রি করছো? এটা মোটেও সুস্বাদু নয়, গুড়ি পচা, মিষ্টি নয়। রোকেয়া বেগম ভয় পেয়ে উত্তর দিলেন, না স্যার, এটা খুব মিষ্টি, আপনি যদি চান আরেকবার চেষ্টা করে দেখুন। কিন্তু আব্দুল হক হেসে বললেন, চুপ করো, তোমার গুড়ি মিষ্টি নয়, তুমি আমাকে বোকা বানাচ্ছ। আর শোনো, তোমাকে এখানে ঝড়ি ডাকতে দেব না, বুঝেছ? রোকেয়া বেগম সাহস সংগ্রহ করে হাত জোড় করে বললেন, স্যার, আমি কঠিন পরিশ্রম করে এসেছি, দয়া করে আমাকে এখানে ঝড়ি রাখতে দিন। এটা শুনে আব্দুল হকের রাগ আরও বেড়ে গেল। তিনি ক্রোধে চিৎকার করে পুরো ঝড়িটি উঠিয়ে রাস্তার ওপারে ছুঁড়ে ফেললেন। ঝড়িটি উল্টে পড়ল, সমস্ত গুড়ি রাস্তায় এবং নর্দমায় ছড়িয়ে পড়ল। রোকেয়া বেগম অবাক হয়ে গেলেন। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল, তার ঠোঁট কাঁপতে শুরু করল। রাস্তায় তার কঠিন পরিশ্রম ও মর্যাদা চূর্ণ হয়ে গেল। চারপাশে ভিড় জমে গেল, লোকেরা দেখছিল, ফিসফিস করছিল, কিন্তু ইউনিফর্ম পরা লোকের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস করল না। আব্দুল হক তার বাইক স্টার্ট করে সেখান থেকে চলে গেলেন। কিন্তু কাছাকাছি একটি বাড়িতে দাঁড়িয়ে থাকা এক ছাত্র, রাশেদ, তার মোবাইল ফোনে পুরো ঘটনাটি রেকর্ড করছিল। তার রক্ত গরম হয়ে গেল। সে রোকেয়া মাকে চিনত এবং তার প্রতি খুব সম্মান করত। সে রেকর্ডিং বন্ধ করে ভিডিওটি ফারজানা খানের কাছে হোয়াটসঅ্যাপে পাঠালো। সে একটি ছোট্ট বার্তা লিখল, ফারজানা দিদি, দেখো আজ বাজারে তোমার মায়ের সাথে কি ঘটেছে। 1000 কিলোমিটার দূরে কক্সবাজারের টেকনাফের সীমান্ত চৌকিতে ফারজানা খান তার রাইফেল পরিষ্কার করছিলেন। তার ফোনে হোয়াটসঅ্যাপে একটি মেসেজের টোন বাজল। তিনি ফোন তুলে দেখলেন একটি অজানা নম্বর থেকে ভিডিও এসেছে। তিনি ভিডিওটি চালালেন। ভিডিওটি এগিয়ে যাওয়ার সাথে সাথে ফারজানার মুখের রং বদলে গেল। ক্রোধে তার শান্ত চোখ লাল হয়ে গেল। তিনি দেখলেন ইন্সপেক্টর আব্দুল হক তার মায়ের ঝুড়ি তুলে ফেলে দিয়েছেন। তার মা, যিনি তার এবং তার বোনের লালন পালনের জন্য তার পুরো জীবন উৎসর্গ করেছেন, রাস্তায় অসহায়ভাবে দাঁড়িয়েছিলেন। তার ভেতরে সৈনিক জেগে উঠল। তিনি দাঁত চেপে ইন্সপেক্টরের ইউনিফর্ম ছিঁড়ে ফেলার ইচ্ছা প্রকাশ করলেন। তিনি তৎক্ষণাৎ ভিডিওটি তার বোন ডিএম নুসরাত জাহানের কাছে ফরওয়ার্ড করলেন এবং তাকে ফোন করলেন। নুসরাত তার অফিসে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন। তিনি তার বোনের ফোন দেখে বৈঠক বন্ধ করে ফোন তুলে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ দিদি, সব ঠিক আছে? ফারজানার কণ্ঠে রাগ ও বেদনা স্পষ্ট ছিল। তিনি বললেন, আমি তোমাকে একটি ভিডিও পাঠিয়েছি, এখনই দেখো। নুসরত ফোন হোল্ড করে হোয়াটসঅ্যাপ খুলল। ভিডিও দেখে তার পায়ের নিচে মাটি সরে গেল। তার প্রিয় মা রাস্তায় ছড়িয়ে থাকা গুড়ির ওপর বসেছিলেন। একজন সাধারণ ইন্সপেক্টর রাস্তায় তার মায়ের সম্মান নষ্ট করেছিল। তার চোখ থেকে অশ্রু ঝরছিল, কিন্তু তিনি নিজেকে সংযত করলেন। তিনি একজন ডিএম ছিলেন, তাই আবেগের কাছে হার মানা তার পক্ষে সম্ভব ছিল না। নুসরাত ফোন তুলে বললেন, দিদি, আমি সব ঠিক করব। এটা শুনে ফারজানা রেগে গিয়ে বললেন, আমি যাচ্ছি, আমি তাকে ছাড়ব না। নুসরাত ধীরে ধীরে বললেন, না দিদি, তুমি দেশের সীমান্তে প্রয়োজন, এখানে আমার এলাকা, আমার যুদ্ধ, আমি আমার মাকে আইনের মাধ্যমে ন্যায় দেব। ফারজানা কিছুক্ষণ নীরব থেকে বললেন, ঠিক আছে,
কিন্তু তাকে এমন কঠোর শাস্তি দাও যেন সে কখনো ভুলতে না পারে। নুসরাত বললেন, চিন্তা করো না দিদি, এটা আমার কাজ। তিনি ফোন কেটে দিলেন এবং উপস্থিত সকল অফিসারকে বললেন, এ বৈঠক শেষ, তোমরা সবাই চলে যাও। নুসরাত তার সরকারি গাড়ি ছেড়ে একটি প্রতিষ্ঠানের গাড়িতে বাড়ি গেলেন। রাস্তায় তিনি ডিএম পোশাক বদলে একটি সাধারণ লাল শাড়ি পরলেন। তিনি ডিএম হিসেবে নয়, তার মায়ের কাছে যাচ্ছিলেন। তিনি বাড়ি পৌঁছে দেখলেন রোকেয়া বেগম এক কোণে চুপচাপ বসে আছেন, তার চোখ ফোলা ছিল। তিনি তার মেয়েকে দেখে ভয় পেয়ে বললেন, নুসরাত, তুমি সব ঠিক আছে? নুসরাত কিছু বলল না। তিনি শুধু তার মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে মাথা রেখে কাঁদতে লাগলেন। তিনি বললেন, মা, তুমি আমাকে কিছু বলতে হবে না। রোকেয়া বেগম কাঁদতে কাঁদতে বললেন, আমি চাইনি তোমাদের কোনো অসুবিধা হোক, তুমি এই পুলিশের কথা ভুলে যাও। নুসরাত তার মায়ের চোখের জল মুছে তার হাত ধরে বললেন, তুমি শুধু আমার মা নও, তুমি এই জেলার ডিএমের প্রতিনিধিত্ব করছো। যে তোমার সঙ্গে এমন ব্যবহার করেছে তার ফল ভোগ করতেই হবে। আমি তোমার সম্মান ফিরিয়ে দেব। রোকেয়া বেগম তার মেয়ের চোখে অদ্ভুত আত্মবিশ্বাস দেখলেন। তিনি শুধু তাকে নীরবে দেখছিলেন। রাতে নুসরাত একটি পূর্ণ পরিকল্পনা তৈরি করলেন। তিনি জানতেন জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পুলিশ স্টেশনে গেলে পুরো পুলিশ তার পায়ের কাছে পড়ে যাবে এবং প্রকৃত অপরাধী কখনো প্রকাশিত হবে না। তাই তিনি খালি হাতে তাকে ধরতে চান। পরদিন সকালে তিনি সাধারণ শাড়ি পরে তার বিশ্বস্ত অফিসার এসডিএম কামরুল হাসানকে ফোন করে বললেন, কামরুল, আমি তোমাকে একটি কাজ দিচ্ছি। এই বিষয়টি আমাদের দুজনের মধ্যে থাকবে। কামরুল বললেন, হ্যাঁ ম্যাডাম, আপনি যা বলবেন। নুসরাত বললেন, আমি সাধারণ পোশাকে একটি লিখিত অভিযোগ নিয়ে শহরের পুলিশ স্টেশনে যাচ্ছি। আমার পরিচয় গোপন থাকবে। আমি চাই তুমি জেলার ডিএসপি মাহবুব আলম এবং অন্যান্য সিনিয়র পুলিশ অফিসারদের নিয়ে ঠিক 2 ঘন্টা পর পুলিশ স্টেশনে পৌঁছাবে। আমি সংকেত না দিলে কিছু বলবে না। কামরুল বললেন, ঠিক আছে ম্যাডাম, যেমন আপনি বলছেন। নুসরাত ফোন কেটে দিলেন। খেলা শুরু হতে চলেছে। নুসরাত একটি সাধারণ সবুজ শাড়ি পরে মুখে একটি মুখোশ দিয়ে একজন সাধারণ নাগরিকের মতো পুলিশ স্টেশনে গেলেন। পুলিশ স্টেশনের পরিবেশ ঠিকঠাক ছিল, যেমনটা তিনি কল্পনা করেছিলেন। কম্পিউটার বন্ধ ছিল এবং ইন্সপেক্টর আব্দুল হক এবং এসএসও জাকির হোসেন চা পান করে হাসছিলেন এবং মজা করছিলেন। নুসরাত সংকোচ করে তাদের টেবিলের কাছে গিয়ে বললেন, স্যার, আমি একটি অভিযোগ দায়ের করতে চাই। এসএসও জাকির হোসেন তাকে উপর থেকে নিচে দেখে বললেন, কি হয়েছে? কে তোমাকে হয়রান করেছে? গতকাল বাজারে ইন্সপেক্টর সাহেবের কথা বলছো? ইন্সপেক্টরের নাম শুনতেই আব্দুল হক সতর্ক হয়ে গেলেন। তিনি তাকে দেখে বললেন, কোন ইন্সপেক্টর? তুমি কার কথা বলছো? হ্যাঁ, তুমিই ছিলে। গতকাল বাজারে তুমি সেই বুড়ি মহিলার গুড়ির ঝুড়ি রাস্তায় ফেলে দিয়েছিলে। নুসরত তার কণ্ঠে সামান্য নার্ভাস ভাব রাখার চেষ্টা করে বললেন, এটা শুনুন। আব্দুল এবং জাকির হেসে উঠলেন। ও, তুমি সেই বুড়ির জন্য এসেছো? মজা করছিলাম। তুমি কি এসেছো যে রাস্তায় রেখে ফেলবে? এখান থেকে চলে যাও, না হলে তোমাকে মারব। নুসরত সাহস সংগ্রহ করে বললেন, কিন্তু এটা তো অন্যায়। তুমি তোমার ইউনিফর্মের অপব্যবহার করেছ। জাকির গর্জে বললেন, তুমি এখন আমাদের আইন শেখাবে? আরেকটা কথা বললে তোমাকে জেলে পাঠাবো। সরকারি কাজে বাধা দেওয়া যায় না, চলে যাও। নুসরত সেখানে দাঁড়িয়ে বললেন, অভিযোগ দায়ের না করলে আমি এখান থেকে যাব না। তিনি যুক্তিতর্ক শুরু করলেন। হঠাৎ একজন দৌড়ে এসে বললেন, সাহেব সাহেব, হারুন মিয়া পুলিশ স্টেশনে আসছেন। হারুন মিয়ার নাম শুনে আব্দুল এবং জাকিরের মুখের রং বদলে গেল। হারুন মিয়া ঢাকার একজন বড় এবং শক্তিশালী নেতা ছিলেন, যার নির্দেশে পুলিশ নাচত। 2 ইন্সপেক্টরের মনে যেন বিদ্যুৎ আঘাত লাগল। তারা চেয়ার থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। তাড়াতাড়ি করো, গেট খোলো, জাকির কনস্টেবলকে বললেন। তারা গেটের দিকে দৌড়ালেন, যেন কোনো বড় অফিসার আসছেন। একটি ধরধরে সাফারি গাড়ি পুলিশ স্টেশনের ভিতর ঢুকে গেল। ধরধরে কুর্তা পায়জামা পরা হারুন মিয়া গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকলেন। তিনি সাধারণ হাস্যরসপূর্ণ স্বরে বললেন, হক, কেমন আছো? সব ঠিক চলছে? আজ তুমি ফেসে গেছো? আব্দুল এবং জাকির হাত জোর করে হেসে বললেন, স্যার, আপনি দয়া করুন। কিন্তু তখন হারুন মিয়ার নজর সেখানে দাঁড়িয়ে থাকা নুসরতের ওপর পড়ল। তাকে দেখে তার মুখের হাসি উবে গেল। তিনি অবাক হয়ে গেলেন। তিনি যেন সাধারণ মেয়ে বলে ভেবেছিলেন, কিন্তু তাকে চিনতে পেরে ভয় পেয়ে গেলেন। তিনি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে হাত জোর করে বললেন, নমস্কার ম্যাডাম, আপনি আমাকে এখানে ডেকেছেন? আমি এসেছি। তার কণ্ঠে ভয় স্পষ্ট ছিল। ইন্সপেক্টর আব্দুল এবং জাকির অবাক হয়ে গেলেন। তাদের মাথা ঘুরে গেল। কে এই মহিলা যার সামনে হারুন মিয়া হাত জোর করছেন, যিনি সারা দেশের সামনে মাথা নত করেন? হারুন মিয়া সাধারণ দেখতে এই মেয়ের সামনে হাত জোর করছেন।
আব্দুল এবং জাকির ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, কে এই মহিলা? জাকির বিস্মিত হয়ে মাথা নাড়লেন। তিনি কিছু বোঝার আগেই থানার বাইরে অনেক গাড়ির শব্দ হলো। লাল বাতি লাগানো গাড়িগুলো পুলিশ স্টেশনের সামনে এলো। ডিএসপি, জেলা ম্যাজিস্ট্রেট এবং অনেক সিনিয়র আইএএস এবং আইপিএস অফিসার দ্রুত পুলিশ স্টেশনে প্রবেশ করলেন। তারা চুপচাপ নুসরতের পিছনে একটি লাইনে দাঁড়ালেন। তারা তাকে অফিসার হিসেবে রিপোর্ট করছিল। পুলিশ স্টেশনের নীরবতা ছিল, শুধু ফ্যানের ঘূর্ণন শব্দ শোনা যাচ্ছিল। আব্দুল হক এবং জাকির হোসেন পাথরের মূর্তির মতো হয়ে গেল। তাদের গলা শুকিয়ে গেল, তাদের কপালে ঘামের ফোঁটা চমকাচ্ছিল। ডিএসপি এগিয়ে এসে ক্রুদ্ধ স্বরে আব্দুল হককে বললেন, ইন্সপেক্টর, ভালো হয়েছে আপনি ডিএম ম্যাডাম নুসরত জাহানের সামনে দাঁড়িয়ে আছেন। ডিএম ম্যাডাম শব্দটি বোমার মতো ফেটে পড়ল। আব্দুল এবং জাকিরের পায়ের নিচে মাটি সরে গেল। তারা কাঁপতে লাগলেন এবং নুসরতকে দেখলেন, যাকে গুড়ি বিক্রেতার মেয়ে বলে অপমান করেছিলেন। এখন তার চোখে সাধারণ ভয় নয়, বরং জেলা ম্যাজিস্ট্রেটের ক্রোধ দেখা যাচ্ছিল। ইন্সপেক্টর আব্দুল হক এবং এসএসও জাকির হোসেনকে ঠান্ডা এবং কঠোর স্বরে বললেন, তোমাদের তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হচ্ছে। তিনি এসডিএমকে নির্দেশ দিলেন, এই দুজনের বিরুদ্ধে একটি সাধারণ নাগরিককে অপমান করা এবং কর্তব্যে অহংকার করার মামলা দায়ের করো। তাদের বিরুদ্ধে একটি বিভাগীয় তদন্ত শুরু করা হবে। মাহবুব আলম ততক্ষণাৎ তার অধীনস্থ কর্মচারীদের ইঙ্গিত করলেন এবং দুই ইন্সপেক্টরের বেল্ট এবং ক্যাপ খুলে নেওয়া হলো। সেখানে উপস্থিত লোকেরা ভয়ে মাথা নত করে দাঁড়িয়েছিল। তখন নেতা হারুন মিয়া সাহস গড়ে করে বললেন, ম্যাডাম, তারা মূর্খতা করেছে, দয়া করে আমাকে ক্ষমা করুন, আমি তাদের একটি শিক্ষা দেব। নুসরত হারুন মিয়ার দিকে তাকিয়ে বললেন, নেতাজি, তারা মূর্খতা করেনি, সরকারি ইউনিফর্ম পরে গুন্ডামি করেছে, আইন তাদের শিক্ষা দেবে। এই মামলা থেকে দূরে থাকুন, নয়তো আপনিও এর মধ্যে পড়ে যাবেন। হারুন মিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝলেন যে এই নতুন জেলা ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ানো সহজ হবে না। তিনি চুপচাপ মাথা নত করে চলে গেলেন, কিন্তু তার চোখে অদ্ভুত ঘৃণা এবং ক্রোধ ছিল। নুসরত ভেবেছিলেন যে ডিএম হিসেবে তার মায়ের জন্য ন্যায় পাওয়া গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু সেই রাতে নুসরত রাতের খাবার খাচ্ছিলেন, তখন তার ব্যক্তিগত ফোনে একটি অজানা নাম্বার থেকে কল আসলো। তিনি ফোনের উত্তর দিলেন, হ্যালো। অন্য পাশ দিক থেকে কেউ কিছু বলল না, শুধু গভীর শ্বাসের শব্দ শোনা গেল। তারপর একটি বিকৃত স্বরে বলা হলো, ডিএম সাহেবা, তুমি শহরে বেশি চালাকি করার চেষ্টা করো না। ইন্সপেক্টররা শুধু তোমার মাকে হয়রান করেছিল, খেলা শুরু হয়েছে। নুসরাত কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন, কে বলছে? তোমার হাত কেটে ফেলব। ফোন কেটে গেল। তার কপালে চিন্তার রেখা দেখা দিল। তিনি বুঝলেন যে হারুন মিয়া এত সহজে হার মানবে না। এই লড়াই এখানে শেষ হয়নি। তিনি তার মায়ের সম্মান এবং জীবন নিয়ে চিন্তিত ছিলেন। তিনি তৎক্ষণাৎ মাহবুব আলমকে ফোন করে তার মায়ের বাড়ির চারপাশে দুজন সাদা পোশাকের পুলিশ মোতায়েন করতে বললেন। তিনি তার মাকে ভয় দেখাতে চাননি, কিন্তু কোনো বিপদ নিতে চাননি। পরবর্তী কয়েকদিন শান্তিতে কাটল। অন্যথায় ভাবা হলো যে তার সতর্কতা কাজ করেছে এবং হারুন মিয়া পিছু হটেছে। কিন্তু সেই শান্তির আগে ছিল ঝড়। রোকেয়া বেগম তার গুড়ির ঝুড়ি নিয়ে বাজারে বসেছিলেন। হঠাৎ 3টি পুলিশের গাড়ি সেখানে পৌঁছল। একজন ইন্সপেক্টর, যাকে নুসরাত চিনতেন না, বাইরে এসে রোকেয়া বেগমের ঝুড়ির দিকে ইঙ্গিত করে বললেন, আমরা সংবাদ পেয়েছি যে এই গুড়ির মধ্যে মাদকদ্রব্য চোরাকালান হচ্ছে। গুড়ি খোঁজার আগেই তারা জোর করে গুড়ি থেকে মাদকদ্রব্য বের করল। তারা চিৎকার করে বললেন, স্যার, স্যার, আমি এটা করিনি। বাজারের লোকেরা ফিসফিস করতে লাগল, জেলা ম্যাজিস্ট্রেটের মা মাদক বিক্রি করছেন? এটা অবাক করা খবর ছিল। রোকেয়া বেগম চিৎকার করে বললেন, না স্যার, এটা আমার নয়, কেউ আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। কিন্তু কেউ শুনল না। পুলিশ তাকে জোর করে একটি জিপে তুলে নিয়ে গেল। খবরটি শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ল। নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ প্রচারিত হল, ডিএম নুসরাত জাহানের মাকে মাদকের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। হারুন মিয়ার মাস্টার স্ট্রোক ছিল। তিনি নুসরাতকে সরাসরি আক্রমণ করেননি, বরং তার মায়ের মাধ্যমে তার শক্তি এবং দুর্বলতাকে আক্রমণ করেছিলেন। নুসরাত একটি অদ্ভুত জালে আটকে গেলেন। যদি তিনি তার মাকে মুক্ত করতে তার ক্ষমতার অপব্যবহার করেন, তাহলে তার উপর পদের অপব্যবহারের অভিযোগ উঠবে। আর যদি তিনি চুপ থাকেন, তাহলে তার নির্দোষ মা জেলে যাবেন। তার অফিসে ফোন বাজতে লাগল। গণমাধ্যম, মন্ত্রী, সিনিয়র অফিসার সবাই প্রশ্ন করতে শুরু করলেন। তখন তার বোন, সেনা অফিসার ফারজানা ফোন করলেন। তার কণ্ঠে ক্রোধ এবং চিন্তা ছিল। তিনি বললেন, বোন, কি হচ্ছে? আমি আসছি। হারুন মিয়াকে ছাড়ব না। নুসরাত গভীর শ্বাস নিয়ে তার কণ্ঠ স্থির করে বললেন, না দিদি,
তোমার আসার দরকার নেই। যদি আমি এখানে বেআইনি কাজে জড়িয়ে পড়ি তাহলে আমি এবং আমার মা কেউ আলাদা থাকতে পারব না। আমি এই লড়াই আইনের কাঠামোর মধ্যে লড়ব এবং জিতব। নুসরাত তৎক্ষণাৎ একটি সংবাদ সম্মেলন ডাকলেন। পুরো মিডিয়া হল ভরে গেল। ক্যামেরার ফ্ল্যাশ লাইট তার চোখে ঝলমল করছিল। তিনি মাইক্রোফোনে বললেন, আমি জানি তোমাদের সবার মনে কি প্রশ্ন। আমার মায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আইন সবার জন্য সমান, সে সাধারণ নাগরিক হোক বা জেলা ম্যাজিস্ট্রেটের মা। তদন্তে কোনো প্রভাব পড়বে না। আমি নিজেকে এই তদন্ত থেকে দূরে রাখছি। মাহবুব আলম একটি স্বাধীন দল গঠন করে নিরপেক্ষ তদন্ত করবেন। আমার বাংলাদেশের আইনের উপর পূর্ণ বিশ্বাস, সত্য বেরিয়ে আসবে। হারুন মিয়ার মধ্যে আশ্চর্য হল। তিনি ভেবেছিলেন নুসরাত ভয় পেয়ে কোনো ভুল করে ফেলবেন, কিন্তু তিনি বুদ্ধিমানের মতো তদন্ত থেকে নিজেকে দূরে রাখলেন। কিন্তু নুসরাত শুধু আইনের ওপর নির্ভর করেননি। তিনি প্রথমে ভিডিও প্রদানকারী রাশেদকে ডাকলেন। নুসরাত বললেন, রাশেদ, আমার তোমার সাহায্য দরকার। তুমি বাজারে থাকো, তুমি সেখানের প্রতিটি কর্মকাণ্ডের উপর নজর রাখো। যারা আমার মায়ের ঝুড়ির কাছে এসেছিল তাদের খোঁজো। কোনো অদ্ভুত আচরণ বা নতুন মুখ দেখলে প্রতিটি বিবরণ গুরুত্বপূর্ণ। রাশেদ তৎক্ষণাৎ তার ডিএমের সাহায্য করতে রাজি হল। সে বাজারের অন্য দোকান এবং তার বন্ধুদের কাছে জিজ্ঞাসা শুরু করল। 2 দিনের কঠিন পরিশ্রমের পর সে একটি সূত্র পেল। কাছের একটি দোকানের সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে রোকেয়া বেগমের ঝুড়ির কাছে কিছু রাখতে দেখা গেল। তার মুখ স্পষ্ট ছিল না, কিন্তু সে ব্যক্তি ছিল যাকে লোকেরা নিলাম্বিত ইন্সপেক্টর আব্দুল হকের সঙ্গে দেখেছিল। প্রমাণ স্থাপিত হল। হারুন মিয়া সহজেই নিলাম্বিত ইন্সপেক্টরদের মাধ্যমে এই পুরো পরিকল্পনা করেছিলেন। নুসরাত মাহবুব আলমের সঙ্গে একটি জাল বিছালেন। তারা মিথ্যে খবর ছড়ালো যে সিসিটিভি ফুটেজে মাদক ব্যবসায়ীর মুখ স্পষ্ট দেখা যাচ্ছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করতে যাচ্ছে। এই খবর শুনে হারুন মিয়ার শিবির ভয় পেয়ে গেল। তিনি তৎক্ষণাৎ আব্দুল হককে ডাকলেন। তিনি বললেন, তোমরা ধরা পড়লে নতুন তার কেটে ফেলো, নইলে সবাই ধরা পড়বে। হারুন মিয়া জানতেন না যে তার ফোন পুলিশের নজরে ছিল। আব্দুল হক এবং জাকির হোসেন তাদের ধরা এড়াতে শহরের বাইরে একটি নির্জন জায়গায় পৌঁছল। কিন্তু নুসরাত এবং মাহবুব আলম তাদের পুরো দল নিয়ে তাদের ঘিরে ফেলল। সবাই ধরা পড়ল। পরের দিন সকালে হারুন মিয়া বাড়িতে বসে চা পান করছিলেন এবং তার বিজয় পালনের কথা ভাবছিলেন। হঠাৎ দরজায় জোরে ঠকঠক শব্দ হল। তিনি দরজা খুললেন। জেলা ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান, মাহবুব আলম এবং একটি বড় পুলিশ বাহিনী তার সামনে দাঁড়িয়েছিল। তিনি অবাক হয়ে বললেন, কি হলো ম্যাডাম? নুসরাত বললেন, খেলা শেষ নেতাজি, তোমার কুকুর ধরা পড়েছে এবং তারা তোমার সব গোপন কথা খুলে দিয়েছে। তোমার কাছে কোনো প্রমাণ নেই। হারুন মিয়া চিৎকার করে বললেন, তুমি আমাকে ছুতে পারবে না। কিন্তু এএসপি এগিয়ে এসে তার গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে বললেন, আপনার বিরুদ্ধে নিন্দা করার একটি রেকর্ডিং আছে, আপনাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। হারুন মিয়ার রাজনৈতিক সাম্রাজ্য মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল। তাকে হাত ধরে পুলিশ জিপে নিয়ে যাওয়া হলো। সেই সন্ধ্যায় রোকেয়া বেগমকে সম্মানের সঙ্গে নির্দোষ ঘোষণা করা হলো। তিনি জেল থেকে বেরিয়ে এলেন। নুসরাত তাকে নিতে এসেছিলেন। মা ও মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। নুসরাত বললেন, মা, তোমাকে আর গুড়ি বিক্রি করতে হবে না। পরের দিন সকালে রোকেয়া বেগম তার গাড়িতে তার নতুন পোস্টিংয়ে গেলেন। তারা খুশিতে একসাথে ছিল। তার বোন ফারজানা খান সেনা থেকে মুক্তি হয়ে এলেন। 3 জন একসাথে খুশিতে বসবাস করছিল। বন্ধুরা, আপনারা এই গল্পটি উপভোগ করেছেন। এই গল্পটি আপনাদের পছন্দ হলে দয়া করে লাইক করুন এবং যতটা সম্ভব মানুষের সঙ্গে শেয়ার করুন। আপনার কোন কাজটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।